সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে মতামত জমা দিল বিএনপি। রাষ্ট্রের নাম ও সংবিধানের মূলনীতি পরিবর্তনের প্রস্তাবে আপত্তি, কনস্টিটিউশনাল কাউন্সিল গঠনের সুপারিশ নাকচ। নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান, সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না। নির্বাচনের আগে কিংবা একই সঙ্গে গণভোটের মাধ্যমে নতুন সংবিধান চায় রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংবিধান সংস্কারের কাজটা আমরা যত দূরের মধ্যে একমত হইতে পারবো সবগুলি রাজনৈতিক দল যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি। যে কোনো ভার্সনে আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি সার্জিস আলমের। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। উত্তরবঙ্গে যেতে বাইপাইল চন্দ্রা সড়কে ভোগান্তির শঙ্কা। সিলেটের রেলপথের বাঁকে বাঁকে মৃত্যু ফাঁদ। 100 বছরেও হয়নি বড় কোনো সংস্কার কাজ। এবং অপরিকল্পিত নগরায়নে 4 দেয়ালে বন্দী শৈশব। যান্ত্রিক ঢাকায় সংকুচিত জলাভূমি, মিলছে না বিশুদ্ধ বাতাস। পরিকল্পনার অভাবে প্রকল্পে নেই সুফল বলছেন বিশেষজ্ঞ। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে মতামত জমা দিল বিএনপি। রাষ্ট্রের নাম ও সংবিধানের মূলনীতি পরিবর্তনের প্রস্তাবে আপত্তি জানিয়ে কনস্টিটিউশনাল কাউন্সিল গঠনের সুপারিশ নাকচ করেছে দলটি। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী আলামিন তুষার। সরাসরি যাচ্ছে তার কাছে। এই মাত্র কিছুক্ষণ আগে কিন্তু এনসিপির যারা আসলে প্রতিনিধি দল আছে, 5 সদস্যের একটি প্রতিনিধি দল কিন্তু এলডি হলে প্রবেশ করলেন। তারা আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে আসলে এসেছেন তাদের যে সংস্কার প্রস্তাবনাগুলো রয়েছে সেই প্রস্তাবনাগুলো জমা দেওয়ার জন্য, এবং এখানে একটি সংলাপেরও কথা রয়েছে। যদিও সেই সংলাপ আসলে হবে কিনা সেটা নিয়ে এখনও আমরা পুরোপুরি আসলে নিশ্চিত নই। যেমনটা আসলে বিএনপির ক্ষেত্রে হয়েছে কিছুক্ষণ আগেই, এর আগে অর্থাৎ মোটামুটি 1টার দিকে কিন্তু সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির যিনি স্থায়ী কমিটির সদস্য রয়েছেন তিনি তার নেতৃত্বে 3 সদস্যের একটি দল আসে এবং তারা কিন্তু তাদের প্রস্তাবনা এখানে জমা দেন। এর আগেও কিন্তু সকালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের যারা রয়েছেন তারা যেমন জমা দিয়েছেন। আমি যদি একটু বলি যে দুদকের যে সংস্কার রয়েছে 20টি প্রস্তাব, তারা আসলে সেখানে আসলে ঐক্যমত করেছে আসলে বিএনপি। এর বাইরে বিচার বিভাগের সবগুলো প্রস্তাবের সাথে বিএনপি একমত প্রকাশ করেছে। প্রশাসন সংস্কারের যে 26টি প্রস্তাব দেওয়া হয়েছে সেখানে আসলে অল্প অল্প কিছু কিছু ক্ষেত্রে তাদের একমত রয়েছে, কিছু ক্ষেত্রে আসলে তাদের একমত নেই। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আদলে আসলে লোয়ার জুডিশিয়ালের যে ব্যাপারটি সেটি কিন্তু আসলে তারা আসলে এখানে করতে চেয়েছে কথা তারা বলেছেন এবং তারা কিন্তু সেই প্রস্তাব রেখেছেন। এছাড়া নির্বাচন কমিশনের রিপোর্টে যে 27টি প্রস্তাব রাখা হয়েছে তার বেশিরভাগই তারা আসলে বলছেন যে এটা আসলে সংবিধানের সাথে সম্পর্কিত, তেমনটাই আসলে তারা আসলে বলছিলেন, সেই জন্য তারা আসলে দেননি। এবং তারা আমাদেরকে বারবার করে যেটা বলছিলেন যে তাদের এই যে সংস্কার এখানে যে প্রস্তাবনাগুলো রয়েছে সেটা আসলে আংশিক আরও প্রস্তাবনা তারা আসলে জমা দেবেন, তেমনটাও আসলে তারা বলেছেন। এর বাইরেও রাষ্ট্রের নাম পরিবর্তনের ব্যাপারে কথা হয়েছে, সে ব্যাপারে আসলে তারা একমত নয় এমনটাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এর বাইরে যদি আমি বলি যে সংবিধানের ক্ষেত্রে যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলো যেমন আলাদা করতে বলা হয়েছে, এর বাইরেও কিন্তু আলাদা করে আসলে বিএনপির কথা যদি বলি তারা কিন্তু বলেছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে কোনো ধরনের গণভোট বা এমন কিছুর পক্ষে কিন্তু আসলে তারা নন। এবং এনসিপির পক্ষ থেকে যেহেতু আসলে প্রতিনিধি দল কিছুক্ষণ আগে ভেতরে প্রবেশ করলেন, আমার যেটা ধারণা যে তারা আসলে তাদের জায়গা থেকে প্রকাশ করবেন, তাদের জায়গাগুলো দিবেন এবং কিছুক্ষণ পরে তারাও ব্রিফিং করবেন এবং তারপরেই আসলে পরবর্তীতে কি হচ্ছে সেটা কিন্তু দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই ব্রিফিংয়ের পরে সেটা তো এই ছিল এখান থেকে, অর্থাৎ আমার কাছে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে থেকে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যে কোনো ভার্সনের ফিরে আসার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। রোববার ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে সার্জিস লেখেন, আওয়ামী লীগ জুলাই গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ডে জড়িত।
সেনাবাহিনী নিয়ে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার কথাগুলো সমীচীন হয়নি বলেও লিখেছেন সার্জিস। এর ফলে পরবর্তীতে যে কোনো স্টেক হোল্ডারের সঙ্গে দলটির গুরুত্বপূর্ণ আলোচনার আস্থা সংকটে পড়তে পারে বলে মনে করেন তিনি। আবার সংলাপের খবর। ঐকমত্য কমিশনের সংস্কার নিয়ে মতামত জানালো বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তন, সংবিধানে ৭১ ও ২৪কে একই কাতারে রাখা নিয়ে আপত্তি জানিয়েছে দলটি। রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবনা জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এনআইডি ও সংসদীয় সীমানা আসন পুনর্নির্ধারণ ক্ষমতা ইসির কাছে রাখতে হবে। এর আগে সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে আলোচনায় বসে ঐকমত্য কমিশন। রোববার কর্মদিবসের শুরু থেকেই ব্যস্ততা জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশনের কার্যালয়ে। সংস্কার প্রস্তাবের সুপারিশ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো সংলাপ হয় এদিন। দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে আসে ৩ সদস্যের প্রতিনিধি দল। মতামত জমা দেন কমিশন প্রধানের কাছে। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন তারা। সংবিধানের সংশোধনী সহ ২৪ এবং ৭১কে একই কাতারে রাখা সমীচীন নয় বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। এক নম্বরে বলতে চাই, তাদের স্প্রেডশিটে ২০টি মতো প্রস্তাবনা ছিল, সুপারিশ ছিল। ২০টার মধ্যে আমরা ১১টাতে সরাসরি একমত, আর ৭টা কি ৮টাতে আমরা মন্তব্য সহ নীতিগতভাবে একমত। এর বাইরেও নির্বাচন কমিশনের থেকে জাতীয় পরিচয়পত্র না রাখলে সেটা নির্বাচন কমিশনের স্বাধীনতার উপর হস্তক্ষেপ হবে বলে মন্তব্য করেন তিনি। সঙ্গে গণপরিষদ দিয়ে সংবিধান প্রণয়ন নিয়েও নিজেদের অবস্থান পরিষ্কার করে দলটি। রিপাবলিক শব্দ ইংরেজিতে কি থাকবে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে কি থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। সেইটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা। এদিন সকাল ৯:৩০টায় রাষ্ট্র সংস্কার আন্দোলন সংলাপ করে কমিশনের সঙ্গে। সংলাপ শেষে এই দলের প্রতিনিধিরা বলেন, সংবিধান সংশোধনের জন্য জাতীয় নির্বাচনের সময় কিংবা আগেই গণভোটের আয়োজন করা হলে সে পর্যন্ত অপেক্ষা করবেন তারা। যদি অপরাপর রাজনৈতিক দলের জন্য এইটা জটিল মনে হয়, তাহলে সংবিধান সংস্কারের কাজটা আমরা যত দূরের মধ্যে একমত হইতে পারবো সবগুলি রাজনৈতিক দল সবাই মিলে সংসদ নির্বাচনের আগেই গণভোটের ভেতর দিয়ে এটাকে যদি আসলে সবাই মিলে মনে করে যে গণভোটের মাধ্যমে এটাকে গ্রহণ করে নেবে, তাইলে আমরা সেই পর্যন্ত যাইতে রাজি আছি। এর বাইরেও সংস্কার সুপারিশ নিয়ে ঐক্যমত্য কমিশনের মতামত জানাবে এনসিপি ও সিপিবি। বিভিন্ন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে গত ৬ মার্চ ৩৭টি রাজনৈতিক দলকে চিঠি ও স্প্রেডশিট পাঠিয়েছিল ঐক্যমত্য কমিশন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, এবার ঈদ উল ফিতরে টানা ৯ দিনের ছুটি। কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। ঘরমুখো মানুষের ছুটে চলা স্বস্তির হওয়ার প্রত্যাশা থাকলেও চন্দ্রা বাইপাইল মহাসড়কে উন্নয়ন কাজ অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে উত্তরের যাত্রীদের। ঈদযাত্রা নির্বিঘ্নে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের। পথে পথে ভোগান্তি থেকে রেহাই পেতে আগেভাগে যাত্রা শুরু শেকড়ের টানে। এবারের ঈদে লম্বা ছুটি, সোমবার থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। তবে তার আগেই বাস কাউন্টারে বেড়েছে যাত্রী চাপ। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি থাকায় বাড়ির পথ ধরেছেন কেউ কেউ। যানজট ভোগান্তি এড়াতে অনেকে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন স্ত্রী সন্তানদের। কয়েকদিন পর হয়তো দেখা যাচ্ছে যে রাস্তায় জাম বেশি পড়বে, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার সমস্যা হবে, এই জন্য ফ্যামিলিগুলো আগে পাঠিয়ে দিচ্ছে। লম্বা ছুটি হওয়ার কারণে অনেক দিন থেকে লোকজন যাতায়াত করতেছে, তো ওইভাবে এখনো পরিপূর্ণভাবে ঈদের যে একটা যাত্রা এখনো শুরু হয় না ওইভাবে। ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তি হওয়ার প্রত্যাশা থাকলেও চন্দ্রা বাইপাইল মহাসড়কে উন্নয়ন কাজ অব্যবস্থাপনা ভোগান্তির কারণ হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ভোগান্তিতে পড়তেও পারেন উত্তরের বাসিন্দারা। চালকরা বলছেন, সাধারণ দিনে ১০ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে ২ থেকে ৩ ঘন্টা। সেখানে ঈদ ঘিরে গাড়ির চাপ বাড়লে দুর্ভোগ বাড়বে কয়েক গুণ। সন্ধ্যার দিক দিয়ে জাম নামনের একটু বেশি পড়ে, ওই গার্মেন্টস ছুটি হয়,
তখন থেকে আপনি রপ্তানি থেকে বাইবেল পর্যন্ত 1-2 ঘন্টা সময় লেগে যায়। নবীনগর চন্দ্রা মহাসড়কে কয়েকটি পয়েন্টে চলছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস নির্মাণের কাজ। ইট বালু সহ নানা নির্মাণ সামগ্রী সড়কে রাখা। হাইওয়ে পুলিশ বলছে নবীনগর চন্দ্রা ও আব্দুল্লাপুর বাইপাইল মহাসড়কের 11টি পয়েন্টে ভোগান্তির শঙ্কা রয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্নে মহাসড়কের পাশে রাখা অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি যাত্রীদের। প্রত্যেকটা ঈদ আসলেই এই যানজট আমাদের একটা নিত্য কষ্টকর একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। সামনের যদি আইল্যান্ডে উড়ায় খারাজোরা বলতো যে আইল্যান্ডে দিছে এটি কোনো দরকারি আইল্যান্ড না, এটি উড়াইলে আর এত যানজট থাকবো না। কিছু আম পাবলিক আছে সে টাকা নিবার গাড়ি চাপায় এদেরকে দেখার জন্য কোনো কর্তৃপক্ষ দায়িত্ব নেই। এবার ঈদ করতে ঢাকা ছাড়বেন প্রায় 1,20,00,000 মানুষ। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সাভারে মহাসড়ক দখল করে গড়ে ওঠা কয়েকশো অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন। সকাল থেকে হেমায়েতপুর এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে অভিযান চালায় 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, সাভার থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা। পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ও ফুটপাত দখলমুক্ত রাখতে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় কয়েকশো অবৈধ স্থাপনা। মহাসড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা প্রশাসনের। নির্মাণের 100 বছর পার হলেও এখনও বড় আকারের সংস্কার হয়নি সিলেটের রেলপথে। সিলেট আখাউড়া 178 কিলোমিটার রেলপথে 2019 সাল থেকে এ পর্যন্ত 15টির বেশি দুর্ঘটনায় 20 জনের বেশি নিহত হয়েছেন। এদিকে টেম্পিং মেশিন দিয়েও লাইন মেরামত করা হয় না বলে অভিযোগ কর্মচারীদের। তবে নতুন লাইন নির্মাণ না করে উল্টো মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ খোদ কর্তৃপক্ষের। দিগেন সিংহের ছবিতে আমিনুল ইসলামের রিপোর্ট। উঁচু নিচু আর আঁকা বাঁকা রেলের উপর দিয়ে চলছে ট্রেন। হেলেদুলে চলা এমন লাইনে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। 1891 সালে আসাম বেঙ্গল রেলওয়ে বাংলার পূর্ব দিকে রেলপথ নির্মাণ শুরু করে। 1912 থেকে 15 সালে সিলেটে চালু হয় রেলপথ। এরপর দেশের অন্যান্য অঞ্চলে রেলপথের অনেক উন্নতি হলেও সেই শতাধিক বছরের পুরনো লাইনের কোনো উন্নতি হয়নি সিলেট অঞ্চলে। সিঙ্গেল মিটার গেজ লাইনে প্রতিদিন যাতায়াত করছে 7 জোড়া ট্রেন। ত্রুটিপূর্ণ রেলপথে প্রায় ঘটছে দুর্ঘটনা। কর্তৃপক্ষের তথ্য মতে সিলেট আখাউড়া 178 কিলোমিটার রেলপথে 2019 সাল থেকে এ পর্যন্ত 15টির বেশি ঘটনায় 20 জনের বেশি যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 1,500। টেম্পিং মেশিনে টেম্পিং করানোর কথা, এটা আসলে আমাদের যথাসময়ে এগুলো করানো হয় না, বিশেষ করে সিলেটের লাইনে। সংশ্লিষ্টরা বলছেন রেলওয়ে পূর্বাঞ্চলে রেললাইন মেরামতে 2টি টেম্পিং মেশিন রয়েছে। তবে সিলেটের রেলপথ মেরামতে এই যন্ত্রটি দেখা মেলে না বলে জানান কর্মচারীরা, যে কারণে পুরাতন পদ্ধতিতে চলছে লাইনের রক্ষণাবেক্ষণ। এদিকে দুর্ঘটনার পর শিডিউল বিপর্যয়ে বাড়ে যাত্রী ভোগান্তি। এই লাইনের কাজটা করছেন কেমনে? ওইটা আমরা ম্যানুয়ালি পারে কোনোভাবে খালি ব্যালেন্স ঠিকঠাক আছে। টেম্পিং মেশিনগুলো বছর 2-3 বার আসতো আর টেম্পিং করিয়া যাইতো, কিন্তু এই কয়েক বছর থাকি আর এগুলো করে না। ওই যে গাড়ি পরে কি কারণে কাজ করলে কে গাড়ি পরে? প্রত্যেকটা সেকশনে যদি আলাদা আলাদা টেম্পিং মেশিন দিত তাহলে আপনার ওই এগুলা হয়ে যেত। ছোটা ট্রেন আছে আমতনগর, ছোটা ট্রেন রিফান্ড করলে আমাদের পরে 12-14 লাখ টাকা আমাদের এখানে রিফান্ডই করতে। শুধুমাত্র আমাদের টিকিট রিফান্ডটা এটাই হলো, আর যাত্রী ভোগান্তি তো আছে। কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 বছরে সিলেটে রেল লাইন মেরামত ও আনুষঙ্গিক কাজে 15 কোটি টাকার বেশি ব্যয় করা হলেও কার্যকর কোনো উন্নয়ন হয়নি। এমনকি নতুন রেল লাইন নির্মাণ না করে কেন্দ্রীয় অফিস উল্টো প্রয়োজনীয় মেরামতের উপকরণ সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তার। সিলেট রেলওয়েতে বিগত 5 বছরে কোনো ডেভেলপমেন্ট হয়নি, যা হয়েছে জাস্ট মেইনটেনেন্স। এক্সিস্টিং ট্র্যাকটাকে জায়গায় রেখে আমরা যদি তার পাশাপাশি একটা ডাবল লাইন করতে পারি, সেটা হচ্ছে বেস্ট সলিউশন। বর্তমানে সিলেটে 6 জোড়া আন্তনগর ও 1 জোড়া মেইল ট্রেন চলাচল করে। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিক ও সংযোজিত হলেও প্রাচীন আমলের এসব রেল লাইন গুরুত্ব দিয়ে সংস্কারের পাশাপাশি নতুন রেল লাইন স্থাপন এখন সময়ের দাবি। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট। জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় আশুলিয়ার 6 লাশ পোড়ানোর ঘটনায় মামলার তদন্ত শেষ হয়েছে। এ নিয়ে কথা বলছেন বিশেষ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সেখানে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে সেখানে।
নিয়ে নানা ধরনের আলোচনা আসছে, বিচারের অগ্রগতি নিয়ে কেউ সন্তোষ প্রকাশ করছেন, আবার কেউ অসন্তোষ প্রকাশ করছেন। এবং এই জুলাই আগস্টের ঘটনায় এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। 23টি মামলায় 143 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, গ্রেপ্তারের সংখ্যা 51 জনের মতো। সমসাময়িক বিষয়গুলো নিয়ে জুলাই আগস্টের গণহত্যার বিচার অগ্রগতি কতটুকু রয়েছে, সামগ্রিক বিষয় নিয়ে একটু কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। তাজুল ভাই, অনেক ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন, এজন্য আপনার কাছে প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই যে জুলাই আগস্টের যে মামলাগুলোর তদন্ত চলছিল, সেই মামলাগুলোর তদন্তের অগ্রগতি এখন পর্যন্ত কি? আমরা যতটুকু জানি একটি মামলার তদন্ত সম্পন্ন হয়েছে, বাকি গুলোর কি অবস্থা? প্রথমত হচ্ছে একটা রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, বাকি 3 থেকে 4টা মামলার তদন্তর ফিনিশিং টাচ চলছে এবং এটা আশা করছি ঈদের পরপরই আমাদের হাতে এই রিপোর্টগুলো চলে আসবে। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়েই কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। আমরা নানান দিকে সমাজের মানুষের নানান কথা শুনি, বিচার কেন তাড়াতাড়ি হচ্ছে না। একটা কথা মনে রাখতে হবে, বিচার এটা তাড়াহুড়া করে গণবিচার, গণ আদালতের বিচার নয় যে আসামিকে আমি পেলাম 3 মাসের মধ্যে তার বিচার শুরু করে দিলাম, সাজা দিয়ে দিলাম। বিচার একটা সার্টেন পদ্ধতি, সার্টেন নিয়মকানুন মেনে করতে হয়। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এখানে যে আন্তর্জাতিক আইনের অপরাধ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এটা সবচাইতে জটিলতম অপরাধ। সেটার তদন্ত যদি মানসম্পন্ন উপায়ে করতে হয়, মানসম্মত উপায়ে বিচার করতে হয়, আন্তর্জাতিক সম্প্রদায়, দেশীয় সকল জায়গায় এই বিচারকে গ্রহণযোগ্য করতে হয়, তাহলে এই তদন্তগুলো নিখুঁত করার জন্য যে সময় দরকার সেই সময় কিন্তু যথেষ্ট সময় এখনও আমরা পাইনি। 5-6 মাস সময় ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির তদন্ত করার জন্য কখনোই যথেষ্ট নয়। তারপরেও এই হারকিউলিয়ান যে টাস্ক আমরা বলবো যে অসম্ভব কাজ, সেটাকেও আমরা সম্ভব করার চেষ্টা করছি। আমাদের তদন্ত সংস্থা দিনরাত পরিশ্রম করছেন, আমাদের প্রসিকিউটররা দিনরাত পরিশ্রম করছেন। জাতীয় যে নেসেসিটি সেটার আলোকে চিন্তা করে আমরা যে কাজ 3 মাসে হওয়ার কথা সেটাকে 15 দিনে করার, 1 সপ্তাহে করার চেষ্টা আমরা করছি। এবং আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই, এখান থেকে আপনারা নিরাশ হবেন না। ট্রাইব্যুনালের ব্যাপারে হতাশাব্যঞ্জক কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন, আমরা আমাদের দায়িত্বের প্রতি কমিটেড। আমরা এটাকে জাতীয় প্রত্যাশার জায়গা থেকে এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা কাজ আছে সেটা আমরা করব এবং সেটা অবশ্যই আমরা খুব দ্রুততম সময়ের মধ্যেই দেখতে পাবেন। আরেকটি বিষয় আলোচনা আসছে যে দল হিসেবে, যেহেতু জাতিসংঘের রিপোর্ট থেকে শুরু করে সবকিছুতেই কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের প্রসঙ্গটি এসেছে যে আওয়ামী লীগের বিচার কেন করা হলো না, এবং আওয়ামী লীগের বিচার করার জন্য একটি দাবি রয়েছে যে বর্তমান যে আইন রয়েছে সেই আইনে দলের বিচার করার সুযোগ আছে কিনা। স্পেসিফিকভাবে যদিও আইনে কিছু নেই, তারপরেও তদন্ত করে বিচারের মুখোমুখি করার সুযোগ আছে কিনা দল হিসেবে আওয়ামী লীগকে? সুযোগ আছে, কিন্তু সিদ্ধান্তটা রাজনৈতিকভাবে নিতে হবে। এখানে ব্যক্তিকেন্দ্রিক বা অর্গানাইজেশনের বিচার করার তো সুযোগ এখানে আছে, সেক্ষেত্রে বাধা নেই। কিন্তু এইটা রাজনৈতিক দল হিসাবে কোনো দলকে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেটা রাজনৈতিকভাবে সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে এটা সম্ভব। কিন্তু আমরা আমাদের প্রধান ফোকাসটা এখন হচ্ছে অপরাধী যারা গ্রাউন্ড লেভেলে যেভাবে অপরাধটা করেছেন সেই অপরাধীদের পেছনে এবং অপরাধের পেছনে আমরা দৌড়াচ্ছি। সেই বিচারের পরেও কিন্তু যদি সরকার চান তাহলে দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে বা সংগঠন হিসাবে কোনো তাদের যদি কোনো অঙ্গ সংগঠন, সেগুলোরও কিন্তু বিচার করা সম্ভব। কিন্তু সেই বিষয়টাকে আমরা এখন প্রাধান্য দেইনি, এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার বলে আমরা অপরাধের তদন্তের দিকে আগাচ্ছি এবং সেইভাবেই আমরা বিচার প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। শুনছিলেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর, তার বক্তব্যর মূল যে বক্তব্য সেটি হচ্ছে যে কয়েকটি মামলার তদন্ত একেবারে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। একটি মামলা তদন্ত হাতে এসেছে, যেটি আশুলিয়ার লাশ পোড়ানোর মামলা, সেটি তদন্ত সম্পন্ন হয়েছে। এখন চূড়ান্তভাবে ফাইনাল টাস্ক দেওয়া হচ্ছে। আর দল হিসাবে আওয়ামী লীগের বিচার করা সম্ভব, এটি অবশ্য রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার যদি সিদ্ধান্ত দেয় তাহলে তারা এই তদন্তও শুরু করতে পারেন, এমনটি তিনি বলছেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশনে মতামত জমা দিতে গিয়ে কথা বলেনি তারা। সরাসরি যাচ্ছে সংসদ ভবনের এলডি হলে। দেওয়া আছে, তারা একটা সাধারণ সীমা করার কথা ভেবেছেন। আমরা বলেছি সাধারণ সীমা নির্ধারণের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের এখতিয়ার সুনির্দিষ্ট করতে হবে, যে আদালতের এখতিয়ারটা কীরকম হবে সেটা স্পেসিফিক করতে হবে।
আপনারা দেখেছেন যে তারা একটা প্রস্তাব করেছেন যে 10% প্রত্যেকটা দলকে 10% তরুণ তরুণী মনোনয়ন দিতে হবে নির্বাচনে। আমরা বলেছি যে তরুণ তরুণী বিবেচিত হবার যে সর্বোচ্চ বয়স সীমাটা কত সেটা নির্দিষ্ট করতে হবে। সেক্ষেত্রে আমরা বলেছি যে 35 বছর বয়সকে আমরা তরুণ তরুণী পর্যন্ত ধরতে পারি, মানে ধরা উচিত হবে, মানে সর্বোচ্চ বয়স সীমাটা 35। গতকালকে আমরা এটা আপনাদেরকে বলেছি যে 21 না 23, যে ন্যূনতম প্রার্থী হবার যে বয়স 21 না, আমরা বলেছি এটা 23 হওয়া উচিত। ডেপুটি স্পিকার তারা 2 জন প্রস্তাব করেছেন, আমরা বলেছি 1 জন হওয়াই যথেষ্ট এবং এটা বিরোধী দল থেকে হওয়া উচিত। প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং মানে দলীয় প্রধান একই ব্যক্তি যেন না হয়, এটা প্রস্তাব তারা করেছেন। আমরা বলেছি এটা ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন মন্ত্রীদের মধ্যে ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস। এখন যেমন তিনি মন্ত্রীদের প্রধান, আমরা বলছি তিনি ওই মন্ত্রিসভার মধ্যে প্রথম ব্যক্তি, মানে সবার মধ্যে প্রথম, ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস। এর বাইরে তার কোনো আলাদা প্রধানের যে স্ট্যাটাস সেটা না থাকুক, তাহলে আর এই যে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে বাধা থাকবে না। তারা বলেছেন অর্থ বিল ছাড়া দলীয় সিদ্ধান্তের বাইরে মতামত দেওয়া যাবে। আমরা বলেছি এর পাশাপাশি দলের বিরুদ্ধে যে অনাস্থা ভোট, এটার ক্ষেত্রে এটাও অন্তর্ভুক্ত করা উচিত, অর্থাৎ অর্থ বিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে স্বাধীন মতামত দিতে পারবেন সংসদ সদস্যরা। আরেকটা যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে 2 হাউসের প্রস্তাব এসেছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। এক্ষেত্রে আমরা বলেছি যে উচ্চ কক্ষের প্রার্থী এটা আপনাকে নির্বাচনের আগেই ঘোষণা করতে হবে, যেটা অন্যান্য দলগুলো চাচ্ছে না। আমরা বলেছি নির্বাচনের আগেই। কেন এটা আমরা বলেছি, ভোট কিন্তু কারেন্ট যে প্রস্তাব তার মধ্যে ভোট, একজন ভোটার কিন্তু একটাই ভোট দেবেন, ওই একটা ভোটেই আপনার ওই ভোটের পার্সেন্টেজ জমা হবে। সেক্ষেত্রে আমার জানার অধিকার আছে যে আমার ভোটে উচ্চকক্ষে কে যাচ্ছে। তা আমি যদি সেটা না জানি এবং আমি ভোট দিয়ে দিলাম, একটা দল 35% ভোট পেল এবং 35 জন আপার চেম্বারে গেল এবং তারা তাদের মতো করে 35 জনকে দিয়ে দিল, কিন্তু যদি ইলেকশনের আগেই মানে তালিকাটা থাকে, তাহলে আমি ভোট দেওয়ার ক্ষেত্রে লোয়ার হাউসের ক্ষেত্রে ভোট দেওয়ার ক্ষেত্রে আমি বিবেচনায় নিব যে আপার হাউসের ওই দলের প্রার্থীর ব্যাপারগুলো ঠিক আছে কিনা। যদি আমার কাছে পছন্দ না হয় তাহলে কিন্তু আমার ভোটের বিবেচনা বদলে যাবে। এই জন্য আমরা বলেছি যে উচ্চ কক্ষের ক্ষেত্রে যেমন আপনাকে যেমন লোয়ার হাউসের আগেই ঘোষণা করতে হবে, উচ্চ কক্ষের ক্ষেত্রে আগে ঘোষণা করতে হবে। আচ্ছা, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারবেন, তবে সেটা সব ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা থাকবে না। এখন যেভাবে থাকে, যেটা মানতে বাধ্য থাকেন, আমরা বলছি এটা নন বাইন্ডিং হতে পারে। জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব এসেছে, তা আমরা জাতীয় সাংবিধানিক কাউন্সিল এটাকে সমর্থন করেছি, কিন্তু জাতীয় সাংবিধানিক কাউন্সিল তারা নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রস্তাব দেবেন এরকম একটা কথা আছে। আমরা বলেছি যে নিয়োগটা এনসিসি এই সিদ্ধান্তে পৌঁছানোর ক্ষেত্রে তাদের যে সদস্য সংখ্যা 9 জন, এই সদস্যদের 2/3 ভোটে যেন এটা সিদ্ধান্তটা হয়। অন্তর্বর্তী সরকারের একটা বিধান আছে, আমরা বলেছি যে এটাকে হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার, মানে কথাটা হতে হবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার। সেক্ষেত্রে আমি সুনির্দিষ্টভাবে বুঝতে পারবো যে তাদের কাজ শুধুমাত্র একটা নির্বাচন আয়োজন করা, এর বাইরে অন্যান্য যে কোনো অ্যাম্বিশন আসলে তাদের জুরিসডিকশনের বাইরে বলে বিবেচিত হবে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনের এলডি হলে। দুপুরের সময় আরো থাকছে, একদিনেও নেভেনি সুন্দরবনের আগুন, তেজ কমলেও ছড়িয়ে পড়ছে কলম তেজির আশপাশের এলাকায়। পানির উৎস না থাকায় নেভাতে হিমশিম অবস্থা। খুলনায় অপহরণের একদিন পর আওয়ামী লীগ নেতা নূর আলমকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে যুবদল ও জাতীয় নাগরিক কমিটির নেতাসহ 5 জনকে। দুপুরে তাদের আদালতে তোলা হয়। নূর আওয়ামী লীগের গাজীপুরের শ্রীপুর পৌর শাখার সাধারণ সম্পাদক ও পেশায় ব্যবসায়ী। পুলিশ জানায় ছেলের সঙ্গে নূর খুলনার বসুপাড়া এলাকায় থাকেন। 21 মার্চ রাতে তাকে অপহরণের পর ছেলের কাছে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে কয়েকজন মুক্তিপণ নিতে নগরের ময়লাপোতা এলাকায় গেলে ডিবির সদস্যরা জাতীয় নাগরিক কমিটির সোনাডাঙ্গা থানা কমিটির সদস্য ইমন মোল্লাকে আটক করে। ইমনের দেয়া তথ্যের ভিত্তিতে পরে আটক করা হয় মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুব হাসান সহ আরও 4 জনকে। স্পেশাল মানে ড্রাইভ অপারেশনে দেই আমাদের ডিবির মানে চৌকস একটা টিম দিয়ে আমরা অপারেশনে আমরা নিজেরাই যাই। আমরা তথ্য প্রযুক্তি এবং কিছু মানে ম্যানুয়াল সোর্সের মাধ্যমে আমরা এই আসামিদের ধরতে সক্ষম হই এবং তাদের চিহ্নিত করে এবং ধরতে সক্ষম হই এবং এক পর্যায়ে এই ঘটনায় যে ভিকটিম নূর আলম মোল্লা ওনাকেও আমরা উদ্ধার করতে সক্ষম হই।
এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা আদালত প্রাঙ্গণে আছেন সহকর্মী তানজিন আহমেদ। সরাসরি যাচ্ছে তার কাছে। খুলনায় অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় আটক 5 জনকে দুপুর 1টার কিছুক্ষণ পরে আদালতে নিয়ে আসা হয় এবং তারা এখন পর্যন্ত আদালতের ভিতরে রয়েছেন। এর ফলে কিন্তু আসলে তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। সকালে একটু ঘটনা যদি জানিয়ে রাখতে চাই, শুক্রবার রাতে একজন ব্যবসায়ী এবং গাজীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম তিনি অপহরণ হন বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এরপরে শনিবার দিনভর অভিযান চালায় ডিবি পুলিশ এবং রাত 11টার দিকে নগরীর বসুপাড়া এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। আসলে তার কাছে 1 কোটি টাকা মুক্তিপণ চাওয়া হয়েছিল। সেখান থেকে আসলে পুলিশকে যখন জানানো হয়, পুলিশ বিভিন্ন অবলম্বন করে তথ্য প্রযুক্তি সহ বিভিন্নভাবে তারা আসলে আটক করা হয় 5 জনকে। এই 5 জন যারা আটক হয়েছেন এদের মধ্যে কিন্তু আসলে খুলনা মহানগর যুবদলের সাবেক সভাপতি মাহবুবুর হাসান পিয়ারু রয়েছেন এবং জাতীয় নাগরিক কমিটির নেতা ইমন মোল্লা রয়েছেন। এছাড়া আরও 3 জন রয়েছেন। মোট 5 জনকে আদালতে আনা হয়। এর ফলে সকালবেলায় কিন্তু আসলে সোনাডাঙ্গা থানাতে যিনি আসলে অপহৃত হয়েছিলেন তার ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই, এই যিনি অপহৃত হয়েছিলেন তিনিও একাধিক মামলার আসামি, অর্থাৎ তার বিরুদ্ধে হত্যা সহ অন্তত 5টি মামলার খবর আমরা পেয়েছি। তিনি যেহেতু আওয়ামী লীগের একজন নেতা ছিলেন গাজীপুরে, সেই মামলাতে তাকে কিন্তু পুলিশ এখন হেফাজতে রেখেছে আমরা জানতে পেরেছি এবং গাজীপুরের যে পুলিশের সাথে খুলনার পুলিশ আসলে কথা বলছে। এর ফলে তারা কিন্তু আসলে অর্থাৎ তিনিও হেফাজতে রয়েছেন। একই সাথে এই মামলার বিষয়ে যতটুকু পুলিশ বলছে যে শুক্রবার রাতেই ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছিল, তাকে বসুপাড়ার একটি বাড়িতে রেখে তার ছেলের কাছে 1 কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়। তখন তিনি এসে তার ছেলে বিষয়টি গোয়েন্দা পুলিশকে জানালে পুলিশ পরিকল্পনা করে অপহরণকারীদের ধরার জন্য সেক্ষেত্রে আসলে তাদেরকে এক ধরনের টোপ দেওয়া হয়, অর্থাৎ 50 লাখ টাকা দিয়ে রফা করা হবে এমন একটি টোপ দেওয়া হয় পরিবারের পক্ষ থেকে। সেখানে তারা আসলে খুলনা ময়লাপত্র নগরীর গ্র্যান্ড প্লাসিড একটি হোটেল রয়েছে, সেই তার সামনে টাকা নিতে আসে তাদের ইমন মোল্লা নামের যে একজন, তাকে প্রথমে পুলিশ আসলে হেফাজতে নেয়, গ্রেপ্তার করে এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপর যারা জড়িত রয়েছেন বাকি 4 জন তাদেরকেও গ্রেপ্তার করা হয়। এবং এর ফলে আসলে আদালতের রায়ের অপেক্ষা এখানে যারা রয়েছেন তারা রয়েছেন যেহেতু মামলা হয়েছে, মামলা করে যে ধরনের সিদ্ধান্ত আসবে সেটি আসলে কার্যকর হবে। তো খুলনার যে অপহরণের ঘটনা এবং এর ফলে যে মামলা এবং আদালত থেকে আমার কাছে ছিল সর্বশেষ। স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত গাড়ি চালক আব্দুল মালেককে 13 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা আছে। দুদকের আইনজীবী বলছেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আদালত এই রায় দিয়েছেন। তবে আইনগতভাবে এই রায় ঠিক হয়নি বলে দাবি আসামিপক্ষের আইনজীবীর। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতির ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছিল তার মধ্যে অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগ। দুর্নীতির অভিযোগে 2019 সালে সবশেষ মালিকের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে 2022 সালে তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। এরপর শুরু হয় আনুষ্ঠানিক বিচার। এই মামলায় যুক্তিতর্কের শুনানি শেষে রোববার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেনের আদালত দুর্নীতি দমন কমিশন আইনের 2টি ধারায় মালেককে 13 বছরের কারাদণ্ড দেন। 26-এর 2 ধারায় তার বিরুদ্ধে যে সম্পদ গোপনের অভিযোগ ছিল সেটা প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে। তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। 82 থেকে 2016 সাল পর্যন্ত তার যে অর্জন, সে অর্জন কি আপনি আনলেন না? উনি কত টাকা রোজগার করলেন আনলেন না? আপনি 16-17 কর বর্ষে উনি রোজগার যেটা করেছে সেইটাকে দিয়ে বিচার করে বিচার শেষ করে দিচ্ছেন, বলছেন তার জ্ঞাত বহির্ভূত সম্পদ রয়ে গেছে। তাহলে গভর্নমেন্টের এমপ্লয়ি 82 থেকে 16 সাল পর্যন্ত উনি কি গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন না? ওনার টাকা গলে গেছে কোথায়? আগামী 16 এপ্রিল একই আদালতে মালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণার কথা। সাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। ঈদ যত ঘনিয়ে আসছে, মার্কেট ও বিপণী বিতানে তত চাপ বাড়ছে ক্রেতাদের। শেষ মুহূর্তে সকাল থেকে রাত দিনের পুরোটা সময় চলছে জমজমাট কেনাকাটা। এদিকে মূল্য পরিশোধে বিভিন্ন ছাড় ক্রেতাদের মাঝে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলছে। ঈদের বাকি আর 7 বা 8 দিন। যতই সময় ঘনিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে কেনাকাটা।
এবার ঈদ উপলক্ষে বিভিন্ন ব্র্যান্ড তাদের সেরা কালেকশনে সাজিয়েছে সবগুলো। উৎসবের কথা মাথায় রেখে ডিজাইনে দেওয়া হয়েছে বৈচিত্র্য ও নান্দনিকতার ছোঁয়া। শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে অনেকেই সেরে ফেলছেন কেনাকাটা, যদিও বছর ব্যবধানে দাম বৃদ্ধির অভিযোগ অনেকের। কাস্টমার চাপ তো প্রথম থেকে ছিল না, এখন ডে বাই ডে কাস্টমার হচ্ছে। কোটি সহ পাঞ্জাবির যে কালেকশনটা, ওইটাও নতুন ভ্যারিয়েশন আসছে, আর ওইটার ভালো রেসপন্স কাস্টমার থেকে আমরা পাচ্ছি। লেডিস বলেন, জেন্টস বলেন, কিডস বলেন, সব কিছুতে ভ্যারিয়েশন আছে। কোয়ালিটির সাথে আরেকটু প্রাইসে যদি আরেকটু অ্যাডজাস্ট করা যেত তাহলে হয়তো সাধারণ মানুষের জন্য আরেকটু কমফোর্টেবল হতো। অনেক শোরুমগুলোতে দেখলাম আগের বছরের তুলনায় সবগুলো শোরুমই একটু বেশি। ঈদ কেনাকাটা এবার বাড়তি আনন্দ যোগ করেছে মূল্য পরিশোধে বিশেষ ছাড়। ব্র্যান্ড শপে বাংলালিংকের অরেঞ্জ ক্লাব গ্রাহকরা পাচ্ছেন 10 থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট। এতে খুশি ক্রেতারা। বাংলালিংকের ব্যাপারটা আসলে ভালো, 10% আমার ক্যাশ সাইতে বিশেষ করে আমরা ছাড় পাচ্ছি। অরেঞ্জ ক্লাবের যে অফারটা, এটা নেওয়ার জন্যই মূলত আশা আর কি। বাংলালিংকের কাছে গ্রাহক হওয়ার সাথে যেহেতু অরেঞ্জ ক্লাবের সদস্য, দ্যাটস ইট, 12% একটা ডিসকাউন্ট পেয়েছে। 10% হোক, 5% হোক, 20% হোক, ইটস গুড ফর আস, কারণ এটা বিট লাইক আ গিফট। তবে দাম যাই হোক, শেষ সময়ের ঈদ বাজার শেষে হাসি মুখেই ঘরে ফিরছেন ক্রেতারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে ভয়েস কলের কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নেটওয়ার্ক ব্যবহার করে চালু হবে ভয়েস ওভার ওয়াইফাই সেবা। অপারেটররা বলছে, এই সেবা চালু হলে সিমে নেটওয়ার্ক না থাকলেও সংশ্লিষ্ট হ্যান্ডসেটে ওয়াইফাই সংযোগ দিয়ে অন্য মোবাইল নম্বরে কল করা যাবে। এতে গ্রাহকের ব্যান্ডউইথ খরচ হলেও সরাসরি অর্থ ব্যয় হবে না, কমবে কল ড্রপের হার। শুভ খানের রিপোর্ট। শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উঁচু ভবন কিংবা রুমের ভেতর থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হরহামেশাই নেটওয়ার্ক থাকে না, অথবা কল করা গেলেও হয় কল ড্রপ, শোনা যায় না কথাও। এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা। এর মাধ্যমে প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে। ইতোমধ্যে পুরান ঢাকা সহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় আইএসপিদের নেটওয়ার্কের মাধ্যমে ভিও ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস কোয়ালিটি স্পষ্ট ও উচ্চমানের হয়। স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কল ড্রপ। হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই ডাটা খরচ হবে, কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না। আমরা যে সমস্যাগুলো পড়ি, যে সাধারণত সাইট পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত স্পেকট্রাম আমাদেরকে অ্যালোকেট করা হয়নি, এই কারণগুলোর কারণে আমরা যে ইনডোর কভারেজ দিতে পারছি না, এটা একটা সমাধান আমরা মনে করি যে এই ভয়েস ওভার ওয়াইফাই। আইএসপিকে কিভাবে দিব, এই ভয়েস কলের রেভিনিউ টার্মিনেটিং অপারেটর কিভাবে পাবে, এটার জন্য একটা রেগুলেটরের পক্ষ থেকে কিন্তু একটা ইন্টারভেনশন দরকার। নিজেদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করেই ভয়েস ওভার ওয়াইফাই সেবায় যুক্ত হতে চায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা। অপারেটরদের বেনিফিট থাকবে তাহলে অবশ্যই আমরা তাদের সাথে থাকব, আর যদি আমাদের বেনিফিট না থাকে তাহলে সেখানে আমাদের থাকার কোনো প্রশ্নই আসে না। দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তি বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এই ঘরে নেটওয়ার্ক পাওয়ার কথা ছিল, ভয়েস ওভার ওয়াইফাইয়ের মাধ্যমে এই কাজগুলো কেন হলো না? এমএনওগুলোর জন্য আমরা ভয়েস ওভার ওয়াইফাই চালু করে দেওয়ার চেষ্টা করব। বর্তমানে দেশের 18.5 কোটির বেশি গ্রাহককে মোবাইলে সেবা দিচ্ছে 4 অপারেটর, আর ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিচ্ছে প্রায় 3000 আইএসপি অপারেটর। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি। সুন্দরবনের গহীনে এখনও পুরোপুরিভাবে নেভেনি আগুন। সকালে বন বিভাগ থেকে জানানো হয়, কলমতেজি ফরেস্ট টহল ফাঁড়ি এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে সকাল 9:30টার পরে বনের গুলিশাখালী অংশে নতুন করে আগুন লাগার খবর যায়। পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম জানান, শনিবার রাত 2টার দিকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কলমতেজি অংশের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন যেন অন্য এলাকায় ছড়াতে না পারে সেজন্য চারপাশে ফায়ার লাইন কাটেন বনরক্ষীরা। এর আগে শনিবার সকাল 10টার দিকে বনের টেপারবিল এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখেন আশপাশের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনকর্মীরা। তবে ঘটনাস্থল থেকে খালের দূরত্ব বেশি হওয়ায় পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।
অনিয়ম আর অব্যবস্থাপনায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে যান্ত্রিক ঢাকা। যানবাহনের গতি ফেরাতে বাস্তবায়ন হচ্ছে বিভিন্ন মেগা প্রকল্প, তবে মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আবাসন চাহিদা পূরণে যত্রতত্র ভবন নির্মাণ হওয়ায় সংকুচিত হয়ে পড়ছে মাঠ ও জলাভূমি। মিলছে না পর্যাপ্ত ফাঁকা স্থান ও পরিষ্কার বাতাস। চার দেয়ালে বন্দি শিশুদের শৈশব। এমন অপরিকল্পিত রাজধানীর বারবারই তকমা পাচ্ছে দূষিত শহরের। ওমর ফারুক ও এস.এম. সালাউদ্দিনের ক্যামেরায় আয়েশা সিদ্দিক সামিয়ার রিপোর্ট। স্কুল ভ্যানের মতো এমন খাঁচাতেই বন্দী হয়ে আছে এই শহরের লাখো শিশুর শৈশব। অনেক বিশ্ববিদ্যালয়েই নেই খেলার মাঠ, চার দেয়ালের মাঝেই আটকে আছে শিশুদের স্বপ্ন। নামে মেগা সিটি হলেও ঢাকায় নেই প্রয়োজনীয় খেলার মাঠ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিটি মানুষের জন্য 9 বর্গমিটার জায়গার প্রয়োজন হলেও ঢাকায় আছে মাত্র 0.61 বর্গমিটার। চার দেয়ালে বড় হওয়ায় বাধাগ্রস্ত হচ্ছে শিশুর মস্তিষ্কের বিকাশ। এই পরিস্থিতির অবসান চান নগরবাসী। বাসার পাশে কোনো খেলার মাঠ নেই, আমার খুবই খারাপ লাগে। বিকালে খেলতে পারি না, আমি হোস্টেল উপরে ঘুমাই থাকি, সারাক্ষণ বাসায় বসে থাকি। খেলার মাঠ নাই দেখে ওরা একদম মোবাইলের উপর এত আসক্ত হয়ে গেছে যে মোবাইলটা নিতেও এখন কষ্ট হয়ে যায়। মাঠ জলাভূমি দখল করে রাজধানীর বুকে গায়ে গা লাগিয়ে গড়ে উঠেছে বড় বড় ইমারত। ক্রমেই মানুষের চাপে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা, কমছে সবুজ, বাড়ছে দূষণ ও আবাসন সংকট। অপরিকল্পিত ঢাকার উদাহরণ হিসেবে মিরপুরের এই সড়কটির কথাই বলা যায়। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থান না থাকায় সড়কের উপরেই ফেলতে হচ্ছে ময়লা। দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে জীবাণু। ময়লা ফেলাবার তো জায়গা নাই, স্পট দেয় না কোথাও। এই দুর্গন্ধটা একটা নিরসন করা উচিত। অপরিকল্পনার দৃশ্য চোখে পড়বে 8,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতেও। সড়কের মাঝেই তেজগাঁও পয়েন্টে আদায় হচ্ছে টোল। এতে নষ্ট হচ্ছে যানবাহনের গতি, তৈরি হচ্ছে যানজট। গতিরোধ হইলো আমার কাছে মনে হলো চুলের ওদিকে কারণে এদিকে জ্যাম লাগে বেশি। যেটা প্রস্তুত করে নিতেছে এটার জন্য ভালো। উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নে কোটি কোটি টাকা বরাদ্দ থাকলেও বাধে পরিকল্পনাজনিত বিপত্তি। প্রায় পাল্টাতে হয় পূর্বের পরিকল্পনা। নগর বাস্তবতা না বুঝেই এসব পরিকল্পনা করা হয় বলেই এর সুফল মেলে না নগরবাসীর। সিটি কর্পোরেশন রাজু তারা তাদের দায়িত্ব ভুলে যাওয়া, একটা অদ্ভুতভাবে ঢাকার নগরায়ণ চলছে। কেউ কিছু ভাবছে না, সবাই ভাবছে যে মানুষ বিল্ডিং করতে দিলেই মনে হয় শহরটা বাসযোগ্য হয়ে যাবে। এই ধরনের অপরিকল্পিত ফ্লাইওভার, অপরিকল্পিত ভবন নির্মাণ আসলে শহরের পরিকল্পনা এবং বাসযোগ্যতাকে কখনোই বাড়াতে পারে না। এদিকে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ বলছেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সুসংহত নগরায়নের কথা ভাবছে সরকার। একটি অ্যাকশন প্ল্যান তৈরি করছি কিভাবে বাসযোগ্য ঢাকা তৈরি করা যায়। মার্চের ভিতরে আমাদের অ্যাকশন প্ল্যানটি চূড়ান্ত হবে। এপ্রিল পর্যায়ে আমরা সেটা বাস্তবায়নের দিকে আমরা কাজ করতে পারবো। ঢাকায় জনসংখ্যার চাপ কমাতে পারলে নগর সমস্যার সমাধান অনেকাংশে সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। আয়েশা সিদ্দিক সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সিডিএ, সিটি কর্পোরেশন এবং ওয়াসার মতো সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বন্দরনগরী চট্টগ্রাম ক্রমশ ইট পাথরের জঞ্জালে পরিণত হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। নগরীর 4 লাখ বহুতল ভবনের 80% হয় অবৈধ, আর না হয় নিয়ম না মেনেই তৈরি হয়েছে। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার আগে প্রথমবার এবং পরবর্তীতে 1995 সালে দ্বিতীয়বারের মতো মাস্টার প্ল্যান তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, কিন্তু দীর্ঘ 30 বছরে এই মাস্টার প্ল্যান অনুযায়ী নগরীকে সাজাতে সিডিএ কোনো ভূমিকা রাখতে পারেনি। তেমনি সিটি কর্পোরেশন কিংবা ওয়াসার মতো সংস্থাগুলো এই মাস্টার প্ল্যানকে কার্যকর করেনি। ফলে পুরো নগরী গড়ে উঠেছে একেবারেই অপরিকল্পিতভাবে। অনেকটা দুর্নীতির আশ্রয় নিয়ে প্রশাসনের নাকের ডগায় অবৈধ বহুতল ভবন উঠছে বলে মনে করেন বিশ্লেষকরা। যেখানে হাউজিং সোসাইটি নাই সেখানেও যদি বসতঘর করার অনুমতি দেই, সেগুলোও আমরা পরিকল্পনা মতো পাশ করিয়ে তাদের করতে হয়। কিন্তু আমাদের তো সব কিছু আছে, আমাদের সিডিএ আছে, আমাদের সবাই আছেন,
কিন্তু আমাদের তো কোনোটাই কিছু ওইভাবে হয়নি। মাস্টার প্ল্যান বাস্তবায়নে যেমন সরকারি সংস্থাগুলো এগিয়ে আসেনি, তেমনি নগরীর কোনো উন্নয়ন কাজে সংস্থাগুলোর সমন্বয়হীনতায় ভোগান্তিতে পড়ছে নগরবাসী। একদিকে সিডিএর ফ্লাইওভারের র্যাম নামানোর কাজ করতে গিয়ে যানবাহন চলাচলের অর্ধেক রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, অন্যদিকে সুইরেজ সিস্টেম বাস্তবায়নে প্রধান সড়কগুলো কেটে চলছে ওয়াসা। নানামুখী জটিলতায় সিটি কর্পোরেশনও নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। কেউ অনিয়ম করার আগে সেই অনিয়ম করছে কিনা সেটা দেখার জন্য যে ম্যান পাওয়ার দরকার, যে সুপারভিশন দরকার, সেই সুপারভিশন এবং ম্যান পাওয়ার আমি বলবো যে এই কর্তৃপক্ষগুলোর এনাফ না, যথেষ্ট নয়। শুধু ব্যক্তি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান আইন ভাঙছে তা কিন্তু নয়, এবার খোদ সরকারি সংস্থাগুলোর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ আনলেন সিডিএর প্রধান প্রকৌশলী। বিশেষ করে সরকারি পর্যায়ে গড়ে ওঠা অধিকাংশ ভবনই অনুমোদনহীন বলে অভিযোগ তার। 60 বর্গ মাইলের এই নগরীতে বর্তমানে 4,01,721টি বহুতল ভবন রয়েছে। 1 থেকে 6 তলা বিশিষ্ট ভবন রয়েছে 3,87,000। এছাড়া 13,480টি 6 থেকে 10 তলা এবং 484টি 10 তলার অধিক ভবন। সরকারি সংস্থাগুলো অবশ্যই দায়ী, সেখানের মধ্যে আমাদের পিডব্লিউ আছে, রোডস অ্যান্ড হাইওয়েজ আছে, তারপর ওয়াসা আছে, সিটি কর্পোরেশন আছে, বিভিন্ন সংস্থা আছে যারা সিডিএ থেকে তাদের বিল্ডিংগুলো, তাদের স্থাপনাগুলোর অনুমোদন নেয়নি। যে কোনো আদর্শ নগরীতে অন্তত 30% খোলা এবং সবুজ বেষ্টিত জায়গা থাকার নিয়ম থাকলো সিডিএর তথ্য অনুযায়ী চট্টগ্রামে মাত্র 5 থেকে 7%। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নতুন যে মাস্টার প্ল্যান প্রণয়ন করছে তা যদি সিটি কর্পোরেশন, সিডিএ, পিডিবি, ওয়াসা এবং পুলিশ যৌথভাবে বাস্তবায়নে এগিয়ে আসে, তাহলে বন্দর নগরী তার আগের রূপ ফিরে পাবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজের ফরম্যাট। দুই বোর্ডের সম্মতিতে ওয়ানডের বদলে সিরিজ হবে টি-20। বিসিবি সূত্র জানিয়েছে মূলত 2026 টি-20 বিশ্ব আসরের কথা ভেবেই এই পরিবর্তন আনা হচ্ছে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আগামী মে মাসে রঙিন পোশাকের সিরিজ খেলতে পাকিস্তান যাওয়ার কথা টাইগারদের। আইসিসির এফটিপি অনুযায়ী সেখানে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 খেলার কথা ছিল তাদের। পরবর্তীতে জুলাইয়ের শেষের দিকে এফটিপির বাইরে আরেকটা সিরিজ খেলতে পাকিস্তান দলের বাংলাদেশ আসার বিষয়টি আগেই নিশ্চিত করেছিল বিসিবি। সেখানেও খেলার কথা ছিল 3টি ওয়ানডে। কিন্তু এবার সিরিজ দুটোর ফরম্যাটে পরিবর্তন আনতে যাচ্ছে দুই বোর্ড। আগামী 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে দুই সিরিজে কোনো ওয়ানডে না খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। পরিবর্তে পাকিস্তানের মাটিতে 5টি এবং বাংলাদেশের মাঠে 3টি টি-20 ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি এবং পিসিবি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলার তদন্ত শেষ, দ্রুতই অভিযোগপত্র। সরকার চাইলে দল হিসেবে আওয়ামী লীগের বিচার সম্ভব বললেন চিফ প্রসিকিউটর। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে দু দলের মতামত জমা। সংবিধানের মূল নীতি পরিবর্তনের প্রস্তাবে বিএনপির আপত্তি। প্রাদেশিক সরকার ব্যবস্থার সুপারিশ নাকচ এনসিপির। এবং কাল থেকে শুরু হচ্ছে ঈদ যাত্রা। উত্তরবঙ্গে যেতে বাইপাইল চন্দ্রা সড়কে ভোগান্তির শঙ্কা। সিলেটে রেলপথের বাঁকে বাঁকে মৃত্যু ফাঁদ। 100 বছরেও হয়নি বড় কোনো সংস্কার কাজ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।